ইইউর ৬ কর্তৃপক্ষের সঙ্গে জামায়াত প্রতিনিধির বৈঠক। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের সঙ্গে রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা। বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের ইইউর আমন্ত্রণে গত ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য সহ জোটের কয়েকটি দেশ সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াত আমির। এ সময় তিনি তুলে ধরেন ব্রাসেলসে ইইউভুক্ত ৬টি কর্তৃপক্ষের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠকের আলোচনার বিষয় ও অভিজ্ঞতা। ডাক্তার শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া ও তারেকের সঙ্গে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নিয়ে আলোচনা হয়নি। রাজনীতিবিদরা একসঙ্গে বসলে রাজনীতি নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। রাজনীতির সাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা রোজার আগে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছি, তবে ওই মাসে নির্বাচন হতে হবে এমন শর্তারোপ করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে ভোট দেওয়ার কথা বলেছেন। আমরা তার উপর আস্থা রাখতে চাই। ঋণের নামে ইসলামী ব্যাংকের ১,১৫০ কোটি টাকা ভাগাভাগি। ঋণের নামে মার্কেট মাস্টার নামের কথিত প্রতিষ্ঠান দেখিয়ে এস আলম ও নাবিল গ্রুপ পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংকের ১,১৫০ কোটি টাকা তুলে ভাগাভাগি করে নেয়। এত বিপুল টাকা ঋণ বিতরণ করা হলেও ইসলামী ব্যাংকের তৎকালীন এমডি, বিনিয়োগ প্রধান ও শাখার প্রধান ঋণের বিপরীতে কোনো বন্ধক রাখেনি। এসব অভিযোগে বৃহস্পতিবার অর্থ ঋণ আদালত ৪-এ এই মামলা করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। মামলার আইনজীবী ব্যারিস্টার এস এম মইনুল করিম জানান, ইসলামী ব্যাংক গুলশান সার্কেল 1 শাখা থেকে মার্কেট মাস্টার নামে একটি প্রতিষ্ঠানকে ২০২২ সালে মোট ৯৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। এই টাকার মধ্যে ৪০০ কোটি নেওয়া হয় এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের অ্যাকাউন্টে, আর বাকি ৫৫০ কোটি টাকা নেয় নাবিল গ্রুপ। যদিও ঋণের টাকা যাওয়ার কথা ঋণ গ্রহীতা মার্কেট মাস্টারের অ্যাকাউন্টে, কিন্তু ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এস আলম ও নাবিল গ্রুপের যোগসাজশে পুরো লুটপাট প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে জানা যায়। ৭১-এর জন্য ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলল ঢাকা। বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ককে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান জরুরি। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে অনেকটা ইতিবাচক সাড়া দিয়ে বলা হয়েছে, এই বিষয়ে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত ইসলামাবাদ। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। সবশেষ ২০১০ সালে ইসলামাবাদে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৫ বছর পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠিত হলো পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক। বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ শীর্ষ কর্মকর্তা। অনিয়ম ও দুর্নীতির দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ পর্যায়ের ২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে সার্টিফিকেট দেওয়ার ঘটনায় তারা জড়িত ছিলেন বলে জানা গেছে। অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন কর কমিশনার গোলাম কবির ও আবু সাইদ মোহাম্মদ মুশতাক। গোলাম কবির টেক্সাস আপিলাত ট্রাইব্যুনাল খুলনায় এবং আবু সাইদ মোহাম্মদ মুশতাক সদস্য হিসেবে চলতি দায়িত্বে এনবিআরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। তাদের অবসরে পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব জাকির হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে। ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না। ভারতে নয়া ওয়াকফ আইন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ আইনে স্থগিতাদেশ না দিলেও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। এছাড়া ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ দেওয়া যাবে না বলেও জানায় সুপ্রিম কোর্ট। আগামী শুনানি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। ৭ দিনের মধ্যে কেন্দ্রকে সুপ্রিম কোর্টে নিজেদের জবাব দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ জানায়, যেসব সম্পত্তির ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী হিসেবে নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে, তাদের চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না।